নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রো অ্যাডভাইজার ফ্রেন্ড সৌরভ। আজ আবার একটি নতুন টপিক নিয়ে আমার অ্যাস্ট্রো সৌরভ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকের টপিকের নাম হলো বিষযোগ। বিষযোগ অর্থাৎ শনি দেব এবং চন্দ্রদেব, এই দুজন গ্রহ আমাদের নবগ্রহের মধ্যে, এনারা মিলিয়ে যে যোগটি সৃষ্টি করেন তার নাম হচ্ছে বিষযোগ। প্রথমেই আসা যাক বিষযোগ কী করে তৈরি হয়। অর্থাৎ আমরা যখন কোনো জন্মকুণ্ডলী দেখি তখন আমরা এই বিষযোগটা কী করে আমরা জ্যোতিষীরা দেখে বলতে পারি। প্রথম হলো শনিদেব এবং চন্দ্রদেব, এরা পরস্পর যদি একই ঘরে অর্থাৎ একই রাশিতে অবস্থান করে, এটা হলো বিষযোগের প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় হলো শনিদেব এবং চন্দ্রদেব যদি একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে, অর্থাৎ সমসপ্তমে বসে। শনিদেব তার সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রদেবকে দেখে এবং চন্দ্রদেবের একটাই দৃষ্টি হয়, সেটা হলো সপ্তম দৃষ্টি। এই সপ্তম দৃষ্টি দিয়ে যদি শনিদেবকে দেখে তাহলে বিষযোগের সৃষ্টি হয়। এই হলো দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলে তখন আমরা বিষযোগের তৈরি হয়। অর্থাৎ শনিদেব রয়েছে তুলা রাশির ঘরে, তার সপ্তম দৃষ্টি পড়ল কোথায় না মেষ রাশিতে। মেষ রাশিতে চন্দ্রদেব বসে রয়েছেন, চন্দ্রদেব তার সপ্তম দৃষ্টি কোথায় দেবেন? তুলা রাশিতে, অর্থাৎ শনিদেবের দিকে। এইবার বিষযোগ তো তৈরি হলো, এবার বিষযোগ কতখানি ভয়ঙ্কর হতে পারে সেইটা দেখার জন্য যেটা আমাকে দেখতে হবে, এখানে কোন গ্রহ কত ডিগ্রিতে বসে আছে, অর্থাৎ শনিদেব এবং চন্দ্রদেব এরা কত ডিগ্রিতে বসে আছে এবং কোন নক্ষত্রে বসে আছে। তাহলে বিষযোগের ভয়াবহতা একটু হলেও কম হতে পারে অথবা বেশি হতে পারে। দেখা গেল শনিদেব এবং চন্দ্রদেব দুজনেই মকর রাশির ঘরে বসে আছে। এবার মকর রাশির ঘরটা হচ্ছে শনিদেবের অধীনে এবং চন্দ্রদেব এই রাশিতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না, ঠিক আছে, অর্থাৎ কমফোর্ট ফিল করেন না। শনিদেব রয়েছেন 14 ডিগ্রিতে আর চন্দ্রদেব রয়েছেন 17 ডিগ্রিতে, অর্থাৎ দুজনের মধ্যে ডিগ্রিগত পার্থক্য 3 ডিগ্রি। তাহলে এখানে বিষযোগ কিন্তু ভয়ঙ্কর হিসাবে তৈরি হবে। আবার দেখা গেল শনিদেব মকর রাশির ঘরেতেই রয়েছেন 2 ডিগ্রিতে আর চন্দ্রদেব রয়েছেন 22 ডিগ্রিতে, তাহলে এখানে বিষযোগের ভয়াবহতা কমে যাবে। এবার আসা যাক শনিদেব কোন কোন ঘরে এই বিষযোগটা বেশি পরিমাণে ক্ষতি করে থাকে, সেইটা হলো 1 নম্বর কর্কট রাশির ঘরে। এই কর্কট রাশির ঘরটা হচ্ছে চন্দ্রদেবের নিজস্ব রাশি কর্কট রাশি, এবং এর সাথে এই ঘরের মধ্যে কারকত্ব কার কাছে আছে? দেবগুরু বৃহস্পতির কাছে এই ঘরে কারকত্ব রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়। আর চতুর্থ ঘর থেকে আমরা কালপুরুষ চক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি, এবং চতুর্থ ঘর থেকে আমরা মাতৃসুখ, যানবাহন সুখ এবং ঘরের মধ্যে যে শান্তি সেইটা দেখে থাকি। তো এইখানে যদি বিষযোগ তৈরি হয় এবং দুজনের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হয়, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রির মধ্যে এদের বিষযোগ দুজনে বসে রয়েছে এবং বিষযোগ তৈরি হয়েছে, তাহলে কিন্তু এর আকার ভয়াবহ হবে। এইবার আসা যাক বিষযোগ হলে তো কীভাবে তৈরি হয় বোঝা গেল, বিষযোগ হলে কি কি সমস্যায় জাতক বা জাতিকাকে পড়তে হয় সেইটা নিয়ে এবার আজকে মূল যে আলোচনা সেটাই আসা যাক। বিষযোগ তৈরি হওয়ার পর দেখা গেল কারোর ডিগ্রিগত ডিফারেন্স খুবই কম। এই বিষযোগের ফলে আপনার প্রথমে মানসিক স্থিরতা কমে যাবে, অর্থাৎ জাতক বা জাতিকার মধ্যে যে স্ট্রং মেন্টালিটি সেটা হ্রাস পাবে, অর্থাৎ সে মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়বে। 2 নম্বর হচ্ছে তার ডিসিশান মেকিং ক্ষমতা বিষযোগের জন্য কমে যাবে। সে কী করতে চায়, কী করবে, সেইটা তার মধ্যে যে ক্ষমতাটা ডিসিশান নেওয়ার ক্ষমতা সেটা কমে যাবে। এবার দেখা গেল বিষযোগ কর্মের ঘরে অর্থাৎ মকর রাশির ঘরে হচ্ছে না, দেখা গেল কারোর মেষ লগ্ন মকর রাশি, সেখানে চন্দ্রদেব শ্রবণা নক্ষত্রে বসে আছে এবং শনিদেবও প্রায় একই নক্ষত্রে একই ঘরে বসে আছে। এক্ষেত্রে ব্যক্তি কর্ম তো পাবে, কারণ শনিদেব কর্মাধিপতি, কিন্তু কর্মের জায়গায় সে শান্তি পাবে না। তার
কর্মের জায়গায় তার বারবার মতবিরোধ চলবে, তার এগেনস্টে লোক দাঁড়িয়ে যাবে, শত্রু তৈরি হবে এবং সে মানসিক দিক দিয়ে বারবার ভেঙে পড়বে। হঠাৎ করে তার কর্ম পরিবর্তন হবে, দেখা গেল ব্যবসা করছে, ব্যবসায় হঠাৎ করে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, তাহলে চাকরি করছে সেই জাতক বা জাতিকা, তার চাকরির জায়গায় পরিবর্তন হচ্ছে। এগুলো বীজযোগের জন্য বারবার হবে। বীজযোগেতে মানুষের যেটা হয় কি, মানসিক দিক দিয়ে মানুষ খুবই দুর্বল হয়ে পড়ে এবং এখানে চন্দ্র পীড়িত হলে তার সাথে মায়েরও শরীর স্বাস্থ্য ভালো যায় না, কারণ আমরা জানি চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। এবং এই বীজযোগ কখন বেশি পরিমাণে বুঝতে পারবেন, চন্দ্রদেবের মহাদশা, শনিদেবের অন্তর্দশা, অথবা শনিদেবের মহাদশা, চন্দ্রদেবের অন্তর্দশা, এখানে বীজযোগ কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। ঠিক আছে, এইবার আসা যাক, বীজযোগ তৈরি হলো, বীজযোগ কেন হলো সব বোঝা গেল, তার এর প্রতিকার কী। প্রথম কথা দেখা গেল, যারা আপনি রাশি বা লগ্ন খুব একটা আপনি সাপেক্ষে শনিদেব এবং চন্দ্রদেব কেউই ফেভারেবল নয়, অথবা চন্দ্রদেব এখানে পাওয়ার জেনারেট করলে কোনো প্রবলেম হতে পারে, সেখানে আপনি মুক্ত করতে পারবেন না, অথবা শনিদেবকে আপনি পাওয়ার দিয়ে মিলা বা অ্যামেথিস্ট পড়াতে গেলে সমস্যায় পড়বেন। তো সহজ সরল উপায় হলো মহাদেবকে দুধ এবং গঙ্গা জল সহযোগে অর্পণ করতে হবে শিবলিঙ্গে প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টার পর। এটা হলো প্রথম কাজ। যখনই অমাবস্যার দিকে যাবেন তখন আপনার মানসিক স্থিরতা ক্রমশ কমতে থাকবে, তখন চেষ্টা করবেন আপনি মেডিটেশান করার এবং বেশি বেশি করে ধ্যান করার, এবং শনিদেবের বীজমন্ত্র প্লাস চন্দ্রদেবেরও বীজমন্ত্র আপনি পড়লেন। কাকে মুক্ত পড়তে হবে, কাকে অ্যামেথিস্ট পড়তে হবে বা নীলা পড়তে হবে সেটা জন্মছক বিচার্য, কারণ আপনি লগ্ন, রাশি, ভাবচাট, নব্যাংশ, হ্যাঁ, এগুলো না দেখে কাউকে আপনি এখান থেকে বলে দিলাম যে আপনি মুক্ত পড়ে নিন, ঠিক, বা আপনি একটা নীলা পড়ে নিন, এতে উল্টো ইফেক্টই হবে। আমি যেটা বলছি অ্যাজ পার জেনারেল প্রেডিকশান, এবং জেনারেল প্রেডিকশনের মধ্যে যেটা সবাই করতে পারেন, এর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি নেই। শনিদেবের প্রণাম মন্ত্র এবং বীজমন্ত্র করবেন, এবং চন্দ্রদেবের প্রণাম মন্ত্র বীজমন্ত্র করবেন। আমি চন্দ্রদেবের প্রণাম মন্ত্রটি বলছি, ওম দধিশঙ্ক তুষারাভম ক্ষীরদার্ণ সম্ভবম নমামি শশীনাম ভক্তা সম্ভব মুকুট ভূষণাম, এবং এর সাথে যে আপনি বীজমন্ত্র করবেন ওম সোম সোমায় নম, এটা 108 বার সূর্যাস্তের পরে। হ্যাঁ, শনিদেবের যে প্রণাম মন্ত্র নীলাঞ্জনাম সমাভাসম, ওম নীলাঞ্জনাম সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ড সম্ভূতম তম নামামি শনিশ্চরম, এটা হচ্ছে শনিদেবের প্রণাম মন্ত্র। তারপরে শনিদেবের বীজমন্ত্র করবেন ওম শনিশ্চরায় নামো, এটাও 108 বার। এই বীজযোগ থাকলে আপনি যদি দেখেন কর্মেতে খুব অসুবিধা হচ্ছে, অর্থাৎ বারবার কর্ম আপনি পাচ্ছেন না, কর্ম হারিয়ে ফেলছেন, তাহলে এই বীজযোগেতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো শনিবার দিনকেও আপনি কালো তিল গঙ্গা জল নিয়ে আপনি শনিবার শিবলিঙ্গে দেবেন, আবার সোমবার দিনকে কাঁচা দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন গঙ্গা জল সহযোগে। এই উপায়গুলো করুন, এবং এরপরে যদি আমার সাথে আপনাদের কনসালটেশন করতে হয় তাহলে অবশ্যই যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে বারবার, এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি কল করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনেই মেনলি দেখি, ঠিক আছে, এবং আমি অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনাদের সামনে আমার প্রণাম রইল আর ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।